আমরা সবচেয়ে উত্তরের ঘর দুটো ভাড়া নিয়েছি। এদিকে উঁচু করে পাঁচিল তোলা। পাঁচিলের গা ঘেঁষে দুটো সেগুন গাছ অনেক ওপরে উঠে গেছে। সারাদিন বড় বড় পাতা পড়ে ঢেকে থাকে নিচটা। বাড়ির অন্য চারদিক কিন্তু খোলা। শুধু এদিকেই এত লম্বা দেয়াল কেন, সেই ব্যাখ্যা জানতে ইচ্ছে করছে শুরু থেকেই। কিন্তু ভাড়াটেরা কেউ জানে না। এই প্রশ্ন করতে তো বাড়িওয়ালার বাড়িতে যাওয়া যায় না। মাত্র 4 দিন হলো নতুন বাসায় ভাড়া এসেছি। সব গুছিয়ে উঠতে পারিনি এখনো। নিজেদের বাড়ির জন্য সবসময় মন কেমন করছে। ঘর গোছাতে ইচ্ছে করে না, শুয়ে বসে কোনোভাবেই শান্তি পাই না, যেন জীবনটা মন খারাপের মেঘে ঢেকে গেছে। মেঘ কেটে এক পশলা বৃষ্টিও হচ্ছে না। যাচ্ছে তাই অবস্থা। এই জায়গাটা সুন্দর। পেছনের জানালা খুললেই ঘাসে ঢাকা জমি। খানিকটা গাছপালা ঘেরা জঙ্গল মতো জায়গা। তারপর পুকুর। পুকুরের ওপারে গার্মেন্টস ফ্যাক্টরি। শীতকাল বলে দিনগুলো কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে, পুকুরের ওপর ঝুলতে থাকে কুয়াশার মেঘ। মাঝে মাঝে জানালার সামনে বসে বড় করে নিঃশ্বাস নিলে বুকের ভেতরটা জুড়িয়ে যায়। না, অন্যদের মতো বাবার বদলির সুবাদে আমাদের বাড়ি বা শহর বদল হয়নি। আমার বাবা নেই। মায়ের একটা কিছু করা জরুরি হয়ে পড়েছিল, নইলে যে সংসার চলছিল না। এই মামেয়ের ছোট্ট দুটো পেট ভরাতেও চাচাদের কত কথা, চাচিদের কত না যন্ত্রণা। অবশেষে এক বান্ধবীর খাতিরে চাকরিটা পেল মা। আমার সেরকম যোগ্যতা থাকলে কাজ আমিই করতাম। কিন্তু ইন্টার পাশ মেয়েকে কেই বা চাকরি দেবে এই দুর্মূল্যের বাজারে। বাড়িটার দুটো অংশ। এক পাশে ভাড়াটিয়ারা থাকে, অন্য পাশে বাড়িওয়ালারা। দুপাশের মাঝে বাউন্ডারি নেই কোনো। আছে ফুলের বাগান, পাতাবাহার, গোলাপ, বেলি, টগর আর সন্ধ্যামালতির ঝাড়। পেছনে গাছপালা থাকায় পাখির কিচিরমিচির কম শোনা যায় না। ঠিক দুপুরবেলা যখন বাড়িটা কোলাহলমুক্ত থাকে, তখন একজোড়া ঘুঘু ঠিক আমার জানালার পাশের গাছটাতে বসে ডাকতে থাকে। এই 4 দিনেই যেন ওরা আপন হয়ে গেছে। বিকেলে কাজকর্ম নেই, একা আর কি করব। ঘর থেকে বের হয়ে বড় বড় সেগুনের পাতা মারিয়ে বাড়ির পেছনে চলে গেলাম। ঘাস জমি পেরিয়ে হেঁটে পৌঁছে গেলাম পুকুরের কাছে। আজ কুয়াশা বেশি, চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন। এজন্যই ছেলেটাকে আগে দেখতে পাইনি। হঠাৎ পাশে তাকাতেই আমি চমকে লাফিয়ে উঠলাম। সে মুচকি হেসে বলল, ভয় পেয়েছ? সরি। এই ছেলে আমাদের বাড়িওয়ালার আত্মীয়। প্রথম দিন এসেই দেখেছি। এখানে থেকে নাকি পড়াশোনা করে। মাথার চুলগুলো কাকের বাসার মতো। এত কোকড়ানো চুল আমি জীবনে দেখিনি। সেই চুল বড় বড় আর এলোমেলো। দেখলেই মনে হয় এক্ষুনি কাক এসে মাথায় বসে কাকা ডাকতে শুরু করবে। সেজন্যই এই ছেলেকে দেখলে আমার মাথার ভেতর কাকের ডাক শুনতে পাই। এর মধ্যে কয়েকবার চোখাচোখি হলেও কথা হয়নি কখনো। উনার শরীর উত্তরে কিছু বলতে হয়, তাই বললাম, ইটস ওকে, আমি আপনাকে দেখতে পাইনি। ছেলেটা হেসে বলল, বুঝেছি। তুমি কোনো ক্লাসে পড়ো? এই ছেলে আমাকে তুমি করে বলছে কেন? আমি বয়সে ছোট হলেও গায়ে গতরে অতটা ছোট নই। দেখলে সমবয়সী অন্যদের চেয়ে বড় মনে হয়। বললাম, অনার্সে ভর্তি হব। কোনো কলেজে? এখনো জানি না। ফর্ম ছাড়ুক, তারপর দেখা যাবে। পাবলিকে পরীক্ষা দেবে না? না। কেন? আমি উত্তর দিলাম না। ছেলেটাও আর জিজ্ঞাস করল না কিছু। একটু পর কি ভেবে বলল, তোমার নামটা জানি না। আমি শিফা। সে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল,
আমি সোহান। আমি প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। হঠাৎ দেশি কায়দায় আলাপের মধ্যে বিদেশি কায়দায় হ্যান্ডশেক কেন বাপু? নাকি হাত ধরার ধান্দা? কিন্তু সোবহানের দিলখোলা হাসি দেখে মনে হল, না, ছেলে হয়তো ভালোই। হাত মেলালাম। সে হাতটা ছেলে দিল 2 সেকেন্ডের মধ্যেই। হঠাৎ কি মনে করে জিজ্ঞেস করল, তুমি এই শীতে সোয়েটার পরনি কেন? আমার তখন খেয়াল হলো আমি সোয়েটার বা চাদর কিছুই পরিনি। পাতলা ওড়নাটা চাদরের মতো গায়ে জড়িয়ে এসেছি, এজন্যই এত শীত করছে। এইসব ব্যাপারে বড্ড ভুলুম না আমি। বললাম, শীত করছে না। সে হেসে বলল, এজন্যই কাঁপছ। আমি উত্তর দিলাম না। সে তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ দিয়ে বলল, নাও। আমি আর্কিটেকচারে পড়ি তো, তাই একটু আধটু আঁকাআঁকির শখ আছে। তোমাকে প্রথম দিন দেখে এঁকেছিলাম, পরে অবশ্য কয়েকবার নতুন করে টাচ দিতে হয়েছে। আমি ভীষণ অবাক হয়ে কাগজটা খুললাম। সত্যি বলতে, দারুণ সুন্দর হয়েছে। মুখটা একদম জীবন্ত বসিয়ে দিয়েছে যেন। সোহান বলল, তোমাকে কাছ থেকে দেখিনি তো, তাই কপালের তিলটা দেইনি। এটা দিল কমপ্লিট হবে। ওয়েট। সে কাগজটা ফিরিয়ে নিয়ে পকেট থেকে পেন্সিল বের করে ছোট্ট তিলটা এঁকে নিল। তারপর কাগজ ভাঁজ কটে আবার চালান করে দিল নিজের পকেটে। আমি আরও অবাক হলাম। এতক্ষণ কিছুই বলতে পারিনি। চেঁচিয়ে জিজ্ঞেস করা প্রয়োজন ছিল, কেন ছবি এঁকেছেন আমার? পারমিশন না নিয়ে ছবি আঁকলেন কেন? আবার নিজের কাছে রেখে দিয়েছেন। ফাজলামো নাকি? কিন্তু মুখ দিয়ে কিছুই বের হলো না। আমরা দুজনেই সন্ধ্যা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে রইলাম। কথা হলো না কিছুই। আকাশটা যখন লালচে হয়ে সূর্য বিদয়ের প্রস্তুতি নিল, সে বলল, ঘরে যাও। আধার নামবে। আমি গেলাম না। সে হেঁটে হেঁটে মিশে গেল কুয়াশার আড়ালে। নদীর পাড়ে ধোঁয়াশার আড়ালে ফ্যাক্টরির জানালাগুলোর সারিবদ্ধ আলো যেন নতুন একটা রাত নয়, দিনের ইঙ্গিত দিয়ে গেল আমায়। আমার ছোটবেলা থেকে খুব শখ একটা প্রজাপতির বাগান থাকবে। হ্যাঁ, ঠিক শুনছেন। ফুলের বাগান না, প্রজাপতির। যেখানে ফুল তো থাকবেই, তবে সেটা প্রজাপতির জন্যই। আমি দাঁড়িয়ে থাকলে আমাকে ঘিরে প্রজাপতিরা রংবেরঙের পাখনা নাচিয়ে উড়ে বেড়াবে। কখনো নাকে বসবে, কখনো চোখের পাতায়। কি দারুণ না? আমি নিজেও জানি সেই শখ পূরণ হওয়ার নয়। তবুও কিছু ইচ্ছে থাকে না, পূরণ হবে না জেনেও ছোট্ট বাক্সে বন্দি করে মনের ভেতর লুকিয়ে রাখা যায়। মাঝে মাঝে বাক্স খুলে কল্পনায় সেই স্বপ্নের জগতে পা রেখে মনের মরে আসা অংশটা জীবন্ত করে নেয়া যায়। বিধাতা অবশ্য মাঝে মাঝে সেই স্বপ্নের টুকরো অংশে বাস্তবিক ভ্রমণ করিয়ে আনে। এই যেমন আজ বাড়িওয়ালাদের বাগানে গিয়েছি লেবু আনতে। আজ মা রেঁধে রেখে গেছে কচুর লতি। এই জিনিস লেবু ছাড়া খাওয়া যায়? বাইরে গিয়ে কিনে আনবো তারও উপায় নেই। বের হইনি এখন পর্যন্ত, কিছু চিনি না। তখনই মনে পড়ল ফুলের বাগানের একপাশে কাগজি লেবুর গাছ আছে। পুরো গাছ ভর্তি লেবু হয়েছে, তার থেকে দুটো ছিঁড়ে আনলে নিশ্চয়ই কিছু বলবে না। এদিকে এসে দেখি প্রজাপতির মেলা। কম করে হলেও 20টা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে। লেবু গাছটার পাশেই মাটিতে কয়েকটা গাছ বড় হয়েছিল। কি গাছ এতদিন বুঝতে পারিনি। আজ দেখি কসমস ফুটে আছে। সাদা গোলাপি 2 জাতের মেশানো। কি সুন্দর, কি সুন্দর! প্রজাপতির আনাগোনা সেখানেই বেশি। কি করছো? ডাক শুনে পেছনে ফিরলাম। কাকের বাসা চুলওয়ালা মাত্রই বাড়ি ফিরেছে, চোখে রোদ চশমা, কাঁধে ব্যাগ। অমন ঝোপের মতো চুল থাকা সত্ত্বেও হ্যান্ডসাম লাগছে। গায়ের রং অনেক ফর্সা।
এত ফর্সা ছেলে আমার জীবনেও ভালো লাগতো না। একে দেখতে বেশ লাগছে। এখন প্রায় বিকেল হয়ে এসেছে। তেরোছা রোদ এসে লাগছে ওর মুখে। মায়াবী সোনালি রং লেপ্টে আছে মুখটাতে। বললাম, লেবু নিতে এসেছি। কচুর লতি রান্না করেছে মা। লেবু ছাড়া খেতে ভালো লাগবে না। আমি তো দেখলাম তুমি কথা বলছো বিড়বিড় করে। ও মা, এই ছেলে কখন এসেছে? আমার একা কথা বলার অভ্যাস আছে। মা বলে লোকে শুনলে পাগল বলবে। এই ছেলে আবার আমাকে পাগল ভাবছে না তো? বললাম, এমনি ও কিছু না। সে বলল, দুপুরে খাওনি? না, আমিও খাইনি। ক্ষুধা লেগেছে। এই কথার মানে কি? ক্ষুধা লাগলে ঘরে গিয়ে খেয়ে নাও, আমাকে বলছো কেন? আমি কথাই বললাম না। দুটো লেবু ছিঁড়ে নিয়ে যাওয়ার আগে একটু হেসে বললাম, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিন। সে বলল, লেবু আর লতি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। আমি হঠাৎ অপ্রস্তুত হয়ে গেলাম। এভাবে বললে কি না দিয়ে খাওয়া যায়? এদিকে দিল কিভাবে দেব? ওদের ঘরে গিয়ে দিয়ে আসব? আমি তো বাড়িওয়ালাদের অংশে কখনো যাইনি। আবার তাকে আমার ঘরে ডাকাও যায় না। কেমন দেখায় ব্যাপারটা? সে বিষয়টা বুঝতে পেরে বলল, আমি মজা করছিলাম মেয়ে। তুমি যাও, খেয়ে নাও। মানে উল্টোদিক ফিরলাম। সে আবার পেছনে ডেকে বলল, এই শিফা, একটু হাসো। তোমাকে কেউ বিপদে ফেললে খুব মজা পাবে। তোমাকে এতক্ষণ চশমাপরা হনুমানের মতো লাগছিল। কি হো? এমন রাগ লাগলো ইচ্ছে হলো মাথাটা ফাটিয়ে দেই। সে গা দুলিয়ে হাসতে হাসতে বলল, সত্যি? আমি দেখতে হনুমানের মতো? উহু, তখন লাগছিল। রাগে আমার গা কাঁপছে, এদিকে তার হাসি বেড়ে চলেছে। মাঝখানে বাগড়া দিল শাহিদা চাচি। এই মহিলাকে দেখে আমার রাগ চলে গিয়ে খানিকটা ভয় ঢুকে গেল মনে। উনি হচ্ছেন বিবিসি। শুধু এই বাড়ির না, আশেপাশের 10 বাড়ির খুঁটিনাটি সব খবর তার কাছে থাকে, এগুলো আবার রসিয়ে রসিয়ে গল্পও করে বেড়ায় সবার কাছে। সঙ্গত কারণেই উনাকে সবাই এড়িয়ে চলতে পছন্দ করে, এই কদিনেই আমারও তাকে চেনা হয়ে গেছে। তাকে দেখেই আর দাঁড়ালাম না। চুপ করে চলে এলাম। উনাকে দেখলাম শোভানের সাথে কি যেন কথা বলছে। মুখ দিয়ে মিষ্টি কথার ফোয়ারা ছুটছে, একটু পরেই সারা দুনিয়া বলে বেড়াবে, শিফা মেয়েটা ভালো না। দুদিনেই বাড়িওয়ালার আত্মীয়র সাথে হাসাহাসির সম্পর্ক করে ফেলেছে। কি অবস্থা! রাতে বসে গল্পের বই পড়ছি, মা বলল, কিরে, তোর কি হইছে? তুই 1 মিনিট পরপর আয়না দেখতেছিস কেন? আসলেই আজ আয়না দেখছি একটু পরপর। তখন চশমাপরা হনুমান উপাধি পাওয়ার পর থেকে মনে সন্দেহ ঢুকে গেছে, সত্যি আমি দেখতে হনুমানের মতো নই তো? একবার মনে হচ্ছে আসলেই তাই। আবার মনে হচ্ছে না। ছেলেটা আস্ত ফাজিল। মাকে বললাম, কিছু হয় নাই, এমনি। আবার পড়ায় মনোযোগ দিলাম। মন বসছে না। আমার কয়েকটা গল্পের বই ছিল, নিয়ে এসেছি, এগুলোই রিভিশন দিয়ে যাচ্ছি। নতুন বই পাবো কোথায়? এদিকে লাইব্রেরি আছে কি না খোঁজ নিতে হবে। সমস্যা হলো এই বাড়িতে আমার সমবয়সী কেউ নেই। হয় অনেক বড়, নয়তো অনেক ছোট। আচ্ছা, কাকের বাসার কাছে বই আছে নাকি? থাকলে ধার করে পড়া যেত। দুপুরে ওর খেতে চাওয়ার কথাটাও খোঁচাচ্ছে। আবার শাহিদা চাচি মাকে কি নাকি বলে, তার আগে আমি বলে দেয়াই ভালো। মা শোনো না, উইয়ে বাড়িওয়ালদের বাসায় যে ছেলেটা থাকে দেখছো তো তুমি? হ্যাঁ। ওর সাথে নাকি কথা বলিস তুই? বাহ, এর মধ্যে বলাও হয়ে গেছে।
এই মহিলা তো 5G স্পিডে খবর ছড়ায়। হ্যাঁ, ওই দিন একটু আলাপ হয়েছিল। আজকে লেবু আনতে গেছি, তখন বলল তার নাকি কচুর লতি খেতে ইচ্ছা করতেছে। মা অবাক হয়ে বলল, তাই নাকি? ছেলেটা খেতে চাইছে তো তখন দিয়া আসতি, একটু বুদ্ধি হইল না তোর? আমি কেমনে দিব মা? ওদের ঘরে কোনো দিন ঢুকছি? কেমন লাগে না? একঘরে হয়ে থাকলে তো কেমন লাগবেই। এখন নিয়ে যা, সাথে ভর্তাও নিয়ে যা। ভর্তা বানাইলা কখন? তুই আজকে কোনো ধান্দায় আছিস? তোর সামনেই তো সব করতেছি। আমি ঢোক গিললাম। আল্লাহ বাঁচাও। মা কি কিছু সন্দেহ করছে? নাকি আমারই চোরের মন পুলিশ পুলিশ করছে? দুটো বাটি নিয়ে পা বাড়ালাম সোহানদের অংশে, একটাতে লতি, অন্যটাতে 3 রকমের ভর্তা, শুটকি, ধনে পাতা আর কালিজিরা। প্রথম দিন এদিকটাতে এসেছিলাম, আর আসা হয়নি। বাইরের বাতাসটা বড্ড ঠান্ডা, নিঃশ্বাসের সাথে ধোঁয়া বের হচ্ছে। বাতাসে কোনো ফুলের যেন কড়া ঘ্রাণ আসছে। ওদের বাড়িটার সামনে মাঝারি পাওয়ারের হলদে বাতি জ্বলছে। এই আলো শীতটা আরও বাড়িয়ে দিচ্ছে। বাতাসর ঝাপটায় নারকেল গাছের পাতা দুলিয়ে দিয়ে গেল শব্দ করে। আমাকে সাথে বলে গেল, যাও ভেতরে শিফা। ওই মানুষটাও তোমার কথাই ভাবছে। এখন তোমাকে দেখলে খুব চমকে যাবে। ভাববে তুমি তার টেলিপ্যাথির জোরে এসেছ। আসলেই হয়তো ব্যাপারটা তাই। আমি উল্টো জবাব দিলাম, ওই হতচ্ছাড়া আমাকে দুপুরে হনুমান বলেছে, আবার ভাববে আমার কথা। আমিই পাগল, ওর কথা ভেবে সময় নষ্ট করছি। আবার এত অপমানের পরেও ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি, আমারই মাথার তার ছেঁড়া। বাতাস আরেক ঝাপটা দিয়ে খিলখিল করে হেসে বলে গেল, তার ছেঁড়া না, একটু একটু করে ছিঁড়ছে। আমার মনে ভয় ঢুকে গেল। আসলেই তার ছিঁড়ছে, কিন্তু সেটা হতে দেয়া যাবে না। এমনি ঝামেলায় আছি, আরও নতুন ঝামেলা ডেকে আনলে রক্ষা থাকবে না। হঠাৎ খট করে দরজা খুলে গেল। বাড়িওয়ালা মহিলাটা অবাক হয়ে বলল, এমা তুমি দাঁড়িয়ে আছো, বেল বাজাওনি কেন? বাড়িওয়ালাদের বাড়ির সদস্য 4 জন। ভদ্রলোকের নাম রোকনুজ্জামান, তার স্ত্রী তান্নি, ছেলে রিশান আর তান্নির ভাই সোহান। আরেকজন সদস্য আসছে। শুনেছি এই অংশটা পরে করা হয়েছে। আগে শুধু ভাড়া অংশটুকু ছিল। রোকন সাহেবের বাবা মারা যাওয়ার পর ভাইরা সব আলাদা হয়ে যায়। রোকন সাহেবের ভাগে এই জায়গা পড়েছে। তিনি নিজের মতো বাড়ি করে নিয়েছেন। তান্নি আপু আমাকে নিয়ে ড্রয়িং রুমে বসাল। ভর্তাগুলো রেখে এসেছে রান্নাঘরে, আমার হাত ধরে বলল, জানো আমার কি পরিমাণে ইচ্ছে করে ভর্তা খেতে, কিন্তু নিজে করে নিতে পারি না। বেশিরভাগ সময় থাকি অসুস্থ। এবারের প্রেগন্যান্সি এত যন্ত্রণা দিচ্ছে কি বলবো। তোমায় যে কি বলে ধন্যবাদ দেই। কি নাম তোমার? একবার দেখা হলো, কথাও হয়নি। শিফা। ভারী সুন্দর নাম তো। আমি একটু হাসলাম। তান্নি আপা বলল, দাঁড়াও আসছি। 2 মিনিট পর ফিরল পিরিচে দুটো মিষ্টি নিয়ে। মিষ্টি আমার কি যে প্রিয়। কতদিন খাই না হিসেব নেই। এমনিতে তো মিষ্টি কেনা হয়ে ওঠে না। আগে বাড়িতে মেহমান এলে মিষ্টি আনতো, খাওয়া হতো। বাবা মারা যাওয়ার পর কেন যেন মেহমানদের আনা মিষ্টিও নিজে থেকে খেতে সংকোচ হতো। কেউ বলতোও না। খাওয়ার প্রচণ্ড ইচ্ছে নিয়েও ভদ্রতা করে বললাম, এগুলো আনতে গেলেন কেন? আমি এখনই গিয়ে ভাত খাব। তো কি হয়েছে? দুটো তো মাত্র। খাও। আমি পিরিচ হাতে নিলাম।
এদিক ওদিক তাকিয়ে কাকের বাসাকে খুঁজে পেলাম না, নেই নাকি? একবার এসে দেখতে তো পারে কে এসেছে। অবশ্য আমি বেল বাজাইনি। সে কেমন করে জানবে কেউ এসেছে? মিষ্টি শেষ করে আরেকটু তান্নি আপুর গল্প শুনলাম। আমি নিজে কথা বলতে পারি না খুব একটা, তবে শ্রোতা হিসেবে মনোযোগী। আপু বলল, মাঝে মাঝে এসো শিফা, তোমাকে খুব পছন্দ হয়েছে আমার। এ বাড়ির কারো সাথে তেমন খাতির নেই, কেউ এদিকে আসে না বড় একটা, তুমি এসো সময় পেলে। আমি উঠলাম, বের হয়ে যেতে যেতে মনটা খারাপ লাগতে শুরু করল। একটাবার দেখা হতে পারত। হুট করে কথাটা মনে পড়তে বললাম, আচ্ছা আপু, আপনার গল্পের বই আছে? পড়তে ভালোবাসি, কিন্তু বই নেই আমার। আমি তো পড়ি না, আমার ভাই খুব পড়ে। বই কিনে পাহাড় বানিয়ে ফেলেছে, চলো ওর কাছে যাই। উনি কি বই দেবেন? দেবে না মানে? যখন ইচ্ছে হবে আসবে, পছন্দ করে নিয়ে যাবে। শোভানের অত খুঁতখুঁতি নেই। আর তুমি তো বাড়িরই মেয়ে। শোভানের ঘরটা ওপরে। এই বাড়িটা মূলত ১.৫ তলা। নিচ তলাতেই সব, ওপরতলার অর্ধেকটাতে ৩টা ঘর তোলা। তার একটাতে সোহান আর ভাগ্নের ঈশান থাকে। আমরা গিয়ে দেখি সোহান টেবিলে বসে পড়ছে, আর রিশান তার কাঁধে বসে চুলগুলো ২ হাতে খামচে ধরে রেখেছে। শোভানের তাতে কোনো অসুবিধা হচ্ছে না। আমাকে দেখে সে একেবারে বেকুব হয়ে গেল, হা করে তাকিয়ে রইল। তান্নি আপু বলল, ও হচ্ছে শিফা, নতুন ভাড়া এসেছে, খুব লক্ষ্মী মেয়ে। তোর থেকে কয়েকটা বই ধার দে তো, পড়বে। সোহান কাঁধ ঝাঁকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি বই নেবে নিয়ে যাও। বইয়ের স্তূপ দেখে আমার ভিরমি খাওয়ার জোগাড়। বুকশেলফের তাক সব ভরে গেছে কবেই। তারপর বাকি বইগুলো মেঝেতে রেখে দিয়েছে। কতগুলো বইয়ের টাওয়ার হয়েছে ইয়া বড় বড়। তান্নি আপু সোহানকে বলল, জানিস ও ভর্তা আর কচুর লতি নিয়ে এসেছে। আজকে রাতে মজা করে খাওয়া হবে, তুইও তো পছন্দ করিস। সোহান বিস্ময়ে ভুরু কপালে তুলল। আমি খুঁজে খুঁজে হুমায়ুন আহমেদের অপেক্ষা আর রবীন্দ্রনাথের যোগাযোগ নিলাম। রিশান এসে আমার হাত ধরে বলল, এই তুমি আমার কি হও? সোহান বিড়বিড় করে বলল, মামি বল। একদম অস্পষ্টভাবে বললেও আমি ঠিক শুনতে পেলাম। চমকে তাকিয়ে দেখি তান্নি আপু চলে গেছে, আর পিচ্ছিটা বুঝতে পারেনি। আমিও না বোঝার ভান করে বললাম, আমি তোমার আন্টি। পিচ্ছিটা বদের হাড্ডি, বোধহয় মামার মতোই হয়েছে। ফিক করে হেসে বলল, আন্টিরা হয় বড় মোটা, তুমি তো ছোট্ট। তাহলে আপু বলো না, আমি তোমাকে নাম ধরে ডাকি? দেখো আরেকটু লম্বা হলেই আমি তোমার সমান হব। আমি মেনে নিলাম, আচ্ছা নাম ধরেই ডেকো। আমি মানলেও কাকের বাসাটা মানল না। বলল, বড়দের নাম ধরে ডাকবি? কান লাল বানিয়ে দেব। আমাকে ধরতে পারলে তো বলেই দে ছুট। ঘরে আমি আর সোহান একা। সে মিটমিটি হেসে বলল, আমার জন্য খাবার নিয়ে এসেছ? থ্যাংক ইউ, আপনার জন্য আনিনি, তান্নি আপুর জন্য এনেছি। আমি তাহলে খাবো না? খাবেন না কেন? কাকের বাসা উত্তর না দিয়ে মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি বিব্রত হয়ে বললাম, কি হয়েছে? তোমার চুলগুলো এভাবেই সুন্দর লাগে, উঁচু করে বেঁধে। বেনি করলে বেশি বাচ্চা দেখায়, ছবিতে চুলের স্টাইল বদলে দেব ভাবছি। আমি সুযোগ পেয়ে বলে বসলাম, আমার ছবি আমাকে দিয়ে দিন। সোহান অবাক হয়ে বলল, আহ, তোমাকে দেব বলে এঁকেছি মনে হয়। তাহলে আঁকলেন কেন? বলবো না।
আমি তান্নি আপুর কাছে বিচার দেব কিন্তু। আচ্ছা দাও, তারপর আমি যে উত্তর দেব তাতে লুকানোর জায়গা খুঁজে পাবে না, মনে রেখো। শুধু আপু না, যদি কেউ ঘূর্ণাক্ষরেও জানে, খবর করে দেব তোমার। গুন্ডা কোথাকার! বলেই তাড়াতাড়ি চলে এলাম। কখন কি বলে ফেলে ঠিক নেই। কি ভেবেছে আমি সত্যি বলে দেব? কি বলবো? ইস, লজ্জা করে না? তান্নি আপুকে বলে চলে এলাম। মনটা কেমন খুশি খুশি লাগছে। এমন কখনো হয়নি। জানতামই না কোনো মানুষের সাথে একটু কথা বললেও এত ভালো লাগতে পারে। আমার বান্ধবীরা অনেকেই প্রেম করত, আমার সেরকম অভিজ্ঞতা নেই। রাস্তার মোড়ে যে ছেলেরা ফুল, প্রেমপত্র দিত, দাঁড়িয়ে থাকত, তাদের জন্য বিরক্তি ছাড়া কিছু আসেনি কখনো। সত্যি বলতে আমি কোনো দিন প্রেমেই পড়িনি। প্রেম বলতে রাত জেগে লুকিয়ে ফোনে কথা বলা আর একসাথে ফুচকা খাওয়াকেই বুঝতাম। ভাবতে ভাবতেই সন্দেহ হলো, আমি কি প্রেমে পড়েছি নাকি অন্য কিছু। কাউকে বলা গেলে বেশ হতো, কিন্তু এখানে কোনো বন্ধু নেই আমার। ভালো করে কথা বলার মতোই কেউ নেই। ধুর। রাতে মা শুয়ে পড়ার পরেও আমি অনেকক্ষণ জেগে রইলাম। মায়ের অগোচরে জানালাটা আলতো করে খুললাম। শীতের বাতাস ঢুকল হু হু করে, কাঁপিয়ে দিল পুরো শরীর। তবু জানালা বন্ধ করতে ইচ্ছে হলো না। বাইরে আধারের দাপটে কিছু দেখবার জো নেই। শুধু রাতজাগা পোকামাকড় ডাকাডাকি করছে। ঘুরে ফিরে মনে পড়ছে সেই শোভানের কথা। কি করছে সে এখন? ঘুমাচ্ছে হয়তো। এখন সে সামনে থাকলে কি করত? মাথামুন্ডু ছাড়া কথা বলতো? আমার ভীষণ তৃষ্ণা পেল। এমন এক শীতের রাতে শোভানের সাথে বসে গল্প করার তৃষ্ণা। বন্ধু নিয়ে ভাবতে ভাবতে আমার সত্যি সত্যি এখানে বন্ধু হয়ে গেল। তাও একটা না, দুটো বন্ধু। একটা 17 বছর বয়সী অতিরিক্ত মিষ্টি মেয়ে, আর একটা বড় বড় লোমওয়ালা বিদেশি কুকুর। মেয়েটার সাথে পরিচয় চিনি কিনতে গিয়ে। সেদিন সকালে মা বেরিয়ে গিয়েছিল খুব ভোরে। আমি কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে উঠে পড়লাম। আগে আমার চা খাওয়ার বাতিক ছিল, মাঝে সেটা বন্ধ করে ফেলতে হয়েছিল। এবার মা প্রথম মাসের বেতন পেতেই আবদার করে বসেছি চা পাতা, গুঁড়ো দুধ এনে দিতে। এখন জমিয়ে চা খাওয়া হয়, সকাল দুপুর বিকেল যখন মন চায়। চা বসিয়ে খেয়াল হলো চিনি নেই। কৌটায় অল্প একটু জমে আছে, সেটুকু দিয়ে মিষ্টির না হয়ে অমিষ্টি হবে। অমিষ্টি আমার বানানো শব্দ। মিষ্টি খাবারে চিনি কম হলে বলি অমিষ্টি। যা হোক, আমার মাথায় এখন চা খাওয়ার ভূত চেপে বসেছে। পাশের ঘর থেকে চেয়ে আনা যায়, তবে কিছু চাওয়ার ধাত নেই আমার। মাথায় ভালো করে ওড়না মুড়ে গায়ে শাল জড়িয়ে বের হলাম দোকানের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে বের হয়ে বড় রাস্তাটা পার হলেই দোকান। কিন্তু এত সকালে দোকানপাট খোলেনি। খুঁজতে খুঁজতে কিছুদূর গিয়ে তবে এক মুদি দোকানের দেখা। মাত্র খুলেছে, গিয়ে চিনি চাইতেন দোকানি হেসে বলল, ভালো হলো। মিষ্টি দিয়ে বউনি হলো। আমিও খুশি মনে চিনি নিয়ে ফিরছি। সেই সময় হঠাৎ কুয়াশা ফুঁড়ে উদয় হলো এক মেয়ে। এলোমেলো সাইকেল চালিয়ে সোজা সেটা উঠিয়ে দিল আমার গায়ে। দুজনেই পড়ে গেলাম। ভাগ্য ভালো সামান্য ছড়ে যাওয়া ছাড়া কারো কিছু হলো না। আমি খুবই বিরক্ত, একটা চাউনি দিল আম। কিছু বলতেই ইচ্ছে করছে না। চিনির প্যাকেট পড়েছে, তবে চিনি পড়ে যায়নি দেখে একটু স্বস্তি হলো। মেয়েটা কাদো কাদো মুখ করে বলল, সরি। আমি নতুন নতুন সাইকেল চালানো শিখছি তো, সারাদিন চালাতে ইচ্ছে করে। তোমাকে কুয়াশার মধ্যে ঠিকমতো দেখতে পাইনি। আমি মাথা সামান্য হেলিয়ে নিজের পথে রওনা দিলাম। মেয়েটার ওপর বিরক্তি যায়নি,
কিন্তু সে আমার একটা হাত টেনে ধরে বলল, আমি সরি তো। হঠাৎ মনটা ভালো হয়ে গেল। কি আদুরে মেয়ে রে বাবা, মনে হচ্ছে আমার কতদিনের আপন। অভিমান হয়েছে বলে মানিয়ে নিচ্ছে। আমি হেসে বললাম, ঠিক আছে। মেয়েটার মুখটা উজ্জ্বল হল, বলল, কি নাম তোমার? দেখিনি তো কখনো। নাম বললাম। ও বলল, আমি লিলি। তুমি কি এখানে নতুন এসেছো? হ্যাঁ, বলে বাড়ির অবস্থানটা বুঝিয়ে দিলাম। লিলি মাথা ঝাঁকিয়ে বলল, চিনেছি। আমাদের বাড়ি এখানেই। এসো যাবে। আমি কেন যেন না করতে পারলাম না। চললাম ওদের বাড়ি। বাড়িটার প্রথম দর্শনেই বলতে ইচ্ছে করে, ও মা, কি সুন্দর। দুটো দালান, একটা উত্তরমুখী, অপরটা পশ্চিমমুখী। উত্তরমুখী বাড়িটা দোতলা, পুরোটা লাল ইটের। পশ্চিমমুখী বাড়িটার ছাদ টিনের। সম্ভবত দোচালা বলে এটাকে। বাড়ির উঠোনে এঁকেবেঁকে উঠে যাওয়া পেয়ারা গাছ। এছাড়া আরও অনেক গাছ বাড়িটাকে ঘিরে রেখেছে। মাত্র ওঠা সকালের রোদ সেই গাছের পাতার ফাঁকফোকর দিয়ে উঠোনে গাড়িয়ে পড়ছে। কোথায় যেন টুই টুই করে একটা পাখি ডাকছে। একটা শান্তি শান্তি ভাব আছে পুরো বাড়িতে। কিন্তু মানুষজন দেখতে পেলাম না। লিলি সাইকেলটা পেয়ারা গাছে ঠেস দিয়ে রেখে আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরে অনেকের দেখা পেলাম, ওর মা, ছোট ভাই, দাদি, বড় আপু আর মিলি খালা। সবাইকে বড় আপন মনে হল। এত দ্রুত কাউকে নিজের মানুষ করে নেওয়া যায় ওদের না দেখতে জানতেই পারতাম না। মিলি খালার সাথে সবচেয়ে বেশি ভাব হয়ে গেল। খালা ওদের বাড়িতেই থাকে। বয়স বেশি না, 24-25 হবে। পরে ইউনিভার্সিটিতে। বিয়ে হবে হবে ভাব। কি যে সুন্দর করে কথা বলে, শুধু শুনতাই ইচ্ছে করে। ওদের বাড়িতে আবার পিঠেও হয়েছে সেদিন। পেট ভরে দুধপুলি আর নারকেলের বরফি খেয়ে তবেই ফিরলাম। সাথে নিয়ে এলাম অনেকগুলো ভালোবাসা আর লিলির বন্ধুত্ব। আরেক বন্ধু হলো কুকুর। কুকুরটার নাম দিয়েছি টুসু। টুসুর মালিক ছিল আমাদের ঠিক পাশের বাড়ির বুড়ো ভদ্রলোক। কোনো দেশি কুকুর কে জানে। বাদামি লোমওয়ালা ভারী সুন্দর আমার টুসু। বুড়ো লোকটা এক সকালে হঠাৎ স্ট্রোক করে মরে গেল। তার আবার কেউ ছিল না। ছেলেরা সব প্রবাসী। লোকটার সৎকার তো হল, কিন্তু টুসুর কেউ রইল না। আমি কান্নাকাটি করে মাকে বলে ওকে নিয়ে এলাম। অবশ্য বাড়ির সবার মতামত নিয়েই এনেছি। কারো কোনো সমস্যা নেই। শুধু ওই কাকের বাসা, মানে সোহান নাক কুচকে বলেছে, এই কুকুর যদি আমার ধারে কাছেও আসে, ওর লোম সব কেটে দেব। আমি তাকে ভেঙচি কেটে চলে এসেছি। আবার ভয় হচ্ছে, সত্যি লোম কাটলে টুসুকে কি বাজেই না দেখা যাবে। আগের মালিক টুসুকে ডাকত টমি। এই বিদেশি নাম আমার মোটেও পছন্দ নয়। এজন্যই পাল্টে দিয়েছি। টুসুকে কত গল্প বলি আমি। আমার সবচেয়ে গোপন গল্প, শোভানের কথাও ওকে বলেছি। লিলিকে এখনো বলিনি সে কথা। কেমন যেন লজ্জা লজ্জা লাগে। টুসুর সাথে কথা বলতে দেখলেই শোভানের গা জ্বলে যায়। আমাকে এটা সেটা বলে খুব খ্যাপায়। একদিন বলল আমার নাকি পাগলাগারদে যাওয়ার শখ হয়েছে। সারাদিন কুকুরের সাথে কথা বলা সুস্থ মানুষের লক্ষণ নয়। একদিন সারা এলাকায় মাইকিং হল, সিনেমা হলের মাঠে নাকি বইমেলা হবে। এদিকে আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে বড় একটা সিনেমা হলও আছে। হলের পেছনেই বিশাল মাঠ। একদিন গিয়েছিলাম লিলির সাথে। মেলা শুনে আমি তো খুব খুশি। লিলিকে বলে রাখলাম যাওয়ার কথা। মাকে পটিয়ে 500 টাকাও জোগাড় করে ফেললাম বই কেনার জন্য। কিন্তু যাওয়ার দিন হঠাৎ লিলির খুব পেট ব্যথা।
সে কিছুতেই উঠতে পারছে না। ভারী মন খারাপ করে ফিরলাম বাসায়। গেট দিয়ে ঢুকতেই কাকের বাসার সাথে দেখা। ভুরু দুটো তুলে জিজ্ঞেস করল, কি হয়েছে? বললাম তাকে। সে বলল, আমার সাথে যাবে? ইচ্ছে হলো চেঁচিয়ে বলি, 100 বার যাব। কিন্তু মুখে একটু চিন্তার ভাব এনে বললাম, আপনি যাবেন? এই মেলায় আমার চয়েজের কিছু পাওয়ার সম্ভাবনা কম। তাও গিয়ে দেখব ভাবছি। চাইলে যেতে পারো। আমি টুপ করে দেখে নিলাম আশেপাশে কেউ আছে কি না। নেই দেখে তাড়াতাড়ি বের হলাম গেটের বাইরে। বললাম, চলুন। হাঁটতে শুরু করলাম আমরা। মেলায় গিয়ে দেখি ভিড় ভালোই। ঘুরে ঘুরে দুটো বই কিনে ফেললাম আমি। সোহান কিনল 3টা। সে আমাকে ফুচকা আর কদবেল ভর্তা খাওয়াল। ফেরার সময় আর হাঁটতেই পারছি না। আমার অবস্থা দেখে সোহান বলল, বাড়ি তো দূর আছে। রিকশায় যাই চলো। রিকশার দিকে তাকিয়ে যে কথাটা প্রথম মনে হল, সেটা মুখ ফসকে বলেই ফেললাম, রিকশাগুলো একদম ছোট। সোহান আমার মনের কথা বুঝে এদিক ওদিক কি খুঁজতে শুরু করল। মিনিট 2 খোঁজাখুঁজির পর তুলনামূলক বড় একটা রিকশা নিয়ে বলল, এটা চলবে? ওঠো। বলে নিজে উঠে তার পাশটা দেখিয়ে দিল। অগত্যা উঠে বসলাম। যথাসম্ভব চেপে বসেছি। তবুও উঁচুনিচু রাস্তায় রিকশা এদিক ওদিক হলেই হাতের সাথে হাত লেগে যাচ্ছে। একবার শোভানের দিকে তাকিয়ে দেখি সে অন্যদিকে তাকিয়ে মুচকি হাসছে। খুব মজা পাচ্ছে। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে আমাকে দাঁড়াতে বলে কোথায় যেন গেল। 5 মিনিট পর ফিরল। হাতের একটা ব্যাগ আমাকে দিয়ে বলল, তোমার জন্য। এটা আমার জন্য কিনেছেন আপনি? হ্যাঁ। ঘরে গিয়ে খুলবে। আমার ভীষণ খুশি লাগল। ইচ্ছে হলো কাকের বাসাকে ঝাপটে ধরে বলি, থ্যাংক ইউ। কিন্তু অতটা দুর্মতি এখনো হয়নি। শুধু শুকনো ধন্যবাদ দিয়ে ঘরে ফিরলাম। শোভানের দেয়া বইটা খুলে আমার মুখটা বিশাল হা হয়ে গেল। দারুণ লজ্জায় ঠাস করে বইটা বন্ধ করে লুকিয়ে ফেললাম বিছানার নিচে। কেউ দেখলে আর বাঁচার উপায় থাকবে না। ইচ্ছে হলো নিজেও লুকিয়ে পড়ি কোথাও। দুষ্টু ছেলেটা প্রথম পাতায় লিখে রেখেছে, বিয়ের পর আমরা ছোট ছোট রিকশায় উঠব। কেমন? বইটা না পড়ে শান্তি, না লুকিয়ে শান্তি। মাত্র একটা ঘর। কোথায় লুকাব? লুকানো অবস্থায় মা পেয়ে গেলে কি যে কাণ্ড করবে কে জানে। হয়তো বাড়িটাই ছেড়ে দেবে। আবার পড়াও যাচ্ছে না ঠিকঠাক। বইটা হাতে নিলেই যেন অলৌকিক মন্ত্র বলে কেউ না কেউ হাজির হয়। সামনে পড়তে সমস্যা নেই, কিন্তু কেউ যদি বলে দেখি বইটা তাহলেই সর্বনাশ। কাকের বাসার পুরো নামের সইটা জ্বলজ্বল করছে তার বিখ্যাত রিকশা উক্তির নিচেই। এদিকে 432 পৃষ্ঠার মোটা বই। হুমায়ুন আহমেদের বিরহগাথা। 4টা উপন্যাস সংকলন, কষ্টের সৃষ্টে পড়ে শেষ করলাম 1 সপ্তাহে। এসব না লিখলে আমি এত দ্রুত বইটা পড়তাম না। একটু একটু করে আরাম করে পড়তাম। এখন শীত কমে এসেছে। বিকেলবেলা রোদটা মরে এলে হালকা ঠান্ডার ভেতর 1 কাপ চা নিয়েছে লেপের নিচে পা ঢুকিয়ে আরাম করে আধশোয়া হয় বই পড়ার যা মজা না। তার ওপর হুমায়ুনের এত ভালো 4টা গল্প। ইচ্ছে করে কাকের বাসাটার নাক ফাটিয়ে দিয়ে আসি। এই 1 সপ্তাহে শোভানের সাথে একদিনও দেখা হয়নি। ইচ্ছে করেই দেখা করিনি। ঘরেই থেকেছি বেশিরভাগ সময়। ওর বাড়িতে আসা যাওয়ার সময় ওদিকে একেবারেই যাইনি। লুকিয়ে দেখেছি, ছেলেটা প্রতিবার বাড়িতে ঢোকার সময়, বের হওয়ার সময় এদিক ওদিক তাকায়। মাঝে মাঝে অকারণে ফুলগাছের সামনে দাঁড়িয়ে থাকে। আমি আড়ালে হাসি, সামনে যেতে লজ্জাও হয় ভীষণ। কেমন করে চোখের দিকে তাকাব?
বইটা পড়া শেষ হতেই সেটা বগলদাবা করে বিকেলবেলা রওনা হলাম লিলিদের বাড়িতে। ঢুকে দেখি লিলি ওর সাইলেকটা পরিষ্কার করছে। এই কদিনেই বুঝে গেছি, মানুষ নিজের শরীরেরও অত যত্ন নেয় না যত ও সাইকেলটার নেয়। লিলির হাত ধরে টেনে নিয়ে গেলাম ওদের বাড়ির পেছনে। এদিকে খানিক ঝোপঝাড়, তারপর ছোট একটা খেলার মাঠ, মাঠের পর পুকুর। হাঁটতে হাঁটতে পুকুরের কাছে পৌঁছে গেলাম। ঘাটটা শ্যাওলা জমে সবুজাভ হয়ে আছে। পুকুরটা নিয়ে কিছু গুজব আছে, যার কারণে কেউ পানিতে নামে না। শীতের জন্য পানি কমে গেছে। কচুরিপানায় ভর্তি হয়ে আছে কালো পানি। ঘাটে বসে বইটা লিলিকে দিয়ে সবকিছু খুলে বললাম। লিলি প্রথমটায় হা করে সব শুনল। তারপর চোখ বড় বড় করে বইয়ের লেখাটা দেখল। এরপর হঠাৎই পেট চেপে খিলখিল করে হাসতে শুরু করে দিল। সে কি হাসি, থামতেই চায় না। বহু কষ্টে হাসি থামিয়ে চোখ মুছে বলল, তুই উনাকে কাকের বাসা ডাকিস, তাহলে উনি তোকে কি ডাকে? আমি বিরক্ত হয়ে বললাম, আমি তো আর সামনাসামনি ডাকি না, মনে মনে ডাকি। বাব্বা, মনের কি টান! এইটা মনের টান না ছাগল। আমরা স্কুলের স্যার ম্যাডামদেরও কত নাম দিতাম, তাদের সাথে কি মনের টান ছিল নাকি? তাও ঠিক। আর কাকের বাসা নামটা প্রথম দিনেই দিয়েছি। তখন তো এসব কিছু ছিল না। কোনো সব কিছু? ফাজলামি করবি না একদম। লিলির আবার হাসি শুরু। বলল, ফুচকা খাওয়া, নয়তো বই রাখব না। লিলিকে শেষ পর্যন্ত ফুচকা ঘুষ দিয়ে বইটা রাখতে দিলাম। পরে সুযোগ মতো নিয়ে যাব। ফেরার আগে দেখলাম মিলি খালা ফোনে কথা বলছে খুব হেসে হেসে। লিলি জানালো, খালার নাকি বিয়ে ঠিকঠাক। হবু বরের সাথে দিনরাত প্রেম চলে। বাসায় ফেরার পুরোটা সময় মাথায় মাছির মতো ভনভন করতে থাকলো একটা কথাই, একটা মোবাইল থাকলে আমিও কি শোভানের সাথে অনেক গল্প করতাম। কি বলতাম? ওর সাথ মিষ্টি করে প্রেমের গল্প। যা তাও হয় নাকি? সকালবেলা টুসুর খোঁজ নেই, কোথায় গেল কুকুরটা? খুঁজতে খুঁজতে আমার কেঁদে ফেলার দশা। এমন সময়ে টুসুর ডাক শুনলাম বাড়ির পেছনে দিক থেকে। ওদিকে দেখার কথা মনে হয়নি। টুসু গাছপালা ভরা জায়গায় সবসময় এড়িয়েই চলে। গিয়ে দেখি টুসুর গলার বেল্ট ধরে ওর পাশে বসে আছে সোহান। চুলগুলো আগের চেয়ে বড়, কপাল পুরো ঢেকে দিয়েছে। ফর্সা গায়ে কালো টি শার্ট ফুটে আছে। আমাকে দেখামাত্রই পূর্ণ দৃষ্টিতে তাকালো সে। আমার তক্ষুনি চোখে পানি চলে এলো। লুকানোর চেষ্টা করেও লাভ হল না। সোহান অবশ্য কান্নার কারণ ধরতে পারল না। বলল, আরে আমি তো তোমার টুসুর কিছু করিনি। তুমি সামনে আসছিলে না, তাই তোমার প্রিয় জিনিস কিডন্যাপিং করে তোমাকে আনতে হলো। ডাকলেই হতো, আসতে না তো। তাই কান টানলাম, মাথা হাজির। আপনি অনেক খারাপ। দিন টুসুকে। উহু, তা হবে না। মুক্তিপণ লাগবে। কিসের আবার মুক্তিপণ? দিন বলছি। জিম্মি করলে তাকে ছাড়াতে মুক্তিপণ দিতে হয়। সিনেমায় দেখনি? বাচ্চাদের আটকে রেখে টাকা নেয়। জজ সাহেবের নাতনিকে জিম্মি করে রায় পাল্টে দিতে বলে। উফ, আমি টাকা কোথায় পাব? আমি কি টাকা চেয়েছি? তাহলে চুমু খাও। কি? আমার গলায় কথা আটকে গেল। কান ঝা ঝা করতে শুরু করল। এটা কি বলল? চুমু খেতে বলেছি। ছি! বলে এক দৌড়ে ওর সামনে থেকে চলে এলাম। এবার আমার আরো বেশি কান্না পেল। বাড়ির কাছে এসে দেয়ালে হেলান দিয়ে সত্যি কেঁদে ফেললাম। এই ছেলে এত খারাপ কেন? টুসু একটু পর ছুটে এলো আমার কাছ।
ঘাসের ওপর বসে জড়িয়ে ধরলাম ওকে। সোহান এলো আরেকটু পর। মুখের ৩২টা দাঁত বের করে হাসছে। কাছাকাছি এসে বলল, তোমাকে লজ্জা পেলে সুন্দর লাগে শিফা। তোমার লজ্জা পাওয়া একটা ছবি আঁকবো বলে ওই কথাটা বলেছি, নইলে একটুও বলতাম না। বিশ্বাস করো। আপনি যাবেন? অভদ্র কোথাকার। এই জোরে চেঁচিও না প্লিজ, পরে বাড়ির লোক চলে আসবে, ভাববে আমি তোমাকে টিজ করছি। তো আর কি করছেন আপনি? আসলে তো আমরা প্রেম করছি। এত মেজাজ গরম হলো বলার মতো না। উঠে দাঁড়িয়ে বললাম, কে কার সাথে প্রেম করছে? ফাজালামি করার জায়গা পান না? পেলে কি আর তোমার কাছে আসতাম? আমি চোখ বন্ধ করে বললাম, আপনি জানতো। সোহান চলে গেল। যাওয়ার আগে খাকখাক করে গা ঝালানো হাসি দিয়ে গেল। আমার ভর্তির সময় চলে এসেছে এর মধ্যেই। কাছেই একটা কলেজের ফর্ম তুলেছি, লিলি আর আমি এক কলেজেই ভর্তি হব। ও মানবিকের ছাত্রী। অনেক আগেই ভেবে রেখেছে বাংলা নিয়ে পড়বে। এদিকে আমি পড়েছি বিজ্ঞান বিভাগে। বিষয় পছন্দের সময় একেবারে বিপাকে পড়ে গেলাম। কি নেব কিছুতেই ঠিক করতে পারছিল না। অনেক ভাবার পর মনে পড়ল শোভানের কাছে জিজ্ঞেস করলে কেমন হয়। আমার মা আগের যুগে ডিগ্রি পাস, সায়েন্স নিয়েও পড়েননি, তাই তার কাছে পরামর্শ চেয়ে লাভ নেই। কিন্তু শোভানের কাছে যেতে সংকোচ হচ্ছে। সেদিন যা করল, তারপর সামনে পড়লেও আর কথা বলিনি। রাগ দেখিয়েছি প্রতিবার, আর এটা তার পাওনাই ছিল। কেন বাপু অমন কথা বলবে তুমি? এত বেহায়া কেন? আবার কয়েকদিন কথা না বলে আমার নিজেরই আর সহ্য হচ্ছে না। মনের বরফ কবেই গলে জল হয়ে গেছে। এর মধ্যে কয়েকবার বিকেলে বাড়ির পেছনের পুকুর পাড়ে বসে থেকে এসেছি। কাকের বাসাটা আসেনি, পায়ের তলার ঘাস দুমড়ে মুচড়ে ফিরে এসেছি। এবার সুযোগ পেয়ে ভাবলাম যাই। এভাবে আর কতদিন কথা না বলে থাকব? বিকেলে গেলাম তাদের বাসায়। কলিং বেল চাপতেই তান্নি আপু দরজা খুলে দিল। দেখলাম খুব সেজেগুজে আছে। পার্পল রঙা শাড়ি আর ম্যাচিং লিপস্টিক দিয়েছে। চুলগুলো খোপা করা। কি যে সুন্দর লাগছে। ফোলা পেটটাও মানিয়ে গেছে চেহারার সাথে। মনে হচ্ছে এটার জন্যই তাকে আরো ভালো দেখাচ্ছে। পেছনে ক্যামেরা হাতে দেখতে পেলাম রোকন ভাইকে। তাকে এর আগে একবার মাত্র দেখেছি। পুরুষালী সুন্দর চেহারা আর গড়ন। তান্নি আপুর সাথে যা মানায় না। তান্নি আপু বলল, এখন এসেছ? এখন একটুও কথা বলতে পারবো না গো, একটু বের হচ্ছি। রোকন ভাই বলল, আরে দরজা থেকে ফিরিয়ে দেবে নাকি? ভেতরে আসতে বলো। আমি দ্রুত বললাম, সোহান ভাইয়া আছে? আমি কলেজে ভর্তি ব্যাপারে তার সাথে একটু পরামর্শ করতে এসেছিলাম। তান্নি আপু খুশি হলো তাকে সময় দিতে হবে না ভেবে। বলল, হ্যাঁ সোহান ওর ঘরেই। দাঁড়াও ডাকছি। শোভানের কাছে আমাকে রেখে চলে গেল তারা দুজন। কাছেই একটা পার্ক আছে, সেখানে ছবি তুলবে। সোহান আমাকে তার ঘরে নিয়ে গেল। আমার সত্যি বলতে ভয় ভয় করতে শুরু করেছে। না জানি আজ একা পেয়ে কী সব বলবে। আবার আগ্রহও হচ্ছিল। আরেকটা ছবি আঁকার কথা বলছিল সেদিন। এঁকেছে নাকি? সোহান আমাকে বসতে বলল খাটে। নিজে টেবিলের চেয়ারে বসল। টেবিলে ছড়ানো কাগজে নানা আঁকিবুকি। আমাকে বলল, 2 মিনিট চুপচাপ বসতে পারবে? আমি মাথা হেলিয়ে সায় দিলাম। সে গভীর মনোযোগ দিয়ে কি একটা হিসেব করে করে আঁকতে শুরু করল।
সোহানকে এর আগে যতবার দেখেছি খুব প্রাণবন্ত, হাসি মজা করা একটা চরিত্র মনে হয়েছে। তার গাম্ভীর্য চোখে পড়েনি। আজ প্রথমবার দেখলাম এই মানুষটাই কত সিরিয়াস হয়ে পড়াশোনা করতে পারে। 2 মিনিটের জায়গায় 10 মিনিট পর তার কাজ শেষ হল। আমার দিকে ফিরে ঠোঁটের কোণে মৃদু একটা হাসি দিয়ে বলল, কেমন দেখলে? কি দেখব? কেন আমাকে? আপনাকে দেখব কেন? আমার খুব লজ্জা লাগতে শুরু করল। সে খেয়াল করল কখন যে তাকে দেখছি। আমি তো পড়ায় মনোযোগী দেখে সরল মনে তাকিয়েছিলাম। সে হাসলেও আর কথা বাড়াল না। জিজ্ঞেস করল, পড়ার ব্যাপারে কি বলতে এসেছ? কোনো সাবজেক্টে ভর্তি হব বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিল না কেন? জিপিএ ভালো ছিল না? সেটা না, এদিকে ভালো ভার্সিটি নেই। আর মাকে ছেড়ে দূরে গিয়ে থাকা সম্ভব নয়। আমার মা ছাড়া আর মায়ের আমি ছাড়া তো কেউ নেই। শোভানের মুখটা আবারও খানিকটা গম্ভীর দেখালো। বলল, ঠিক আছে। তুমি কি সায়েন্সের? হ্যাঁ। কোনো সাবজেক্ট সহজ মনে হয়? একটু ভেবে বললাম, বায়োলজি। তাহলে জুলজি বা বোটানিতে ট্রাই করো। বোটানি পছন্দ নয়। জুলজিতে কেন যেন পড়তে ইচ্ছে করে না। খারাপ লাগে যে তা নয়, ইচ্ছেই করে না। তাহলে কি? কেমিস্ট্রি? না না। মাথা নেড়ে বললাম, কেমিস্ট্রি অত ভালো বুঝি না। আর ওটাতে পয়েন্টও খারাপ। নেবে না হয়তো। ফিজিক্স বা ম্যাথে পড়তে হবে। এই দুটোর মধ্যে কনফিউশন? হ্যাঁ। সবচেয়ে ভালো হয় তুমি নিজেই ভাবলে। কারণ পড়বে তুমি, আমি না। তবুও একটা সাহায্য করলে ভালো হতো। আচ্ছা, কিন্তু পড়ে দুষতে পারবে না আমাকে। ফিজিক্স নাও। আমি তাহলে তোমাকে হয়তো বুঝিয়ে দিতে পারবো পড়া। ফিজিক্সে আমি বরাবরই ভালো ছিলাম। ম্যাথটা করতে তেমন ভালো লাগতো না। আর যদি জানতে চাও কোনোটা সাবজেক্ট হিসেবে কাজে লাগবে বা বেটার হব, তাহলেও ফিজিক্সের কথাই বলবো। আমারও তাই মনে হচ্ছিল। শোভানের ভরসা পেয়ে তক্ষুনি ঠিক করে ফেললাম ফার্স্ট চয়েস দেব ফিজিক্স। এটাতে পয়েন্টও ভালো আমার। কাজের কথা শেষ। শোভানের দিকে তাকিয়ে দেখি কি যেন ভাবছে। খেয়াল হলো আজ সে খুব সুন্দর করে কথা বলেছে আমার সাথে। বড়দের মতো করে। একটাও উল্টোপাল্টা কথা বলেনি। এভাবে তাকে দেখতে বেশ ভালো লাগছে। অবশ্য ঘরে ঈশান আছে। যদিও সে উপর হয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি যাই তাহলে। সোহান হঠাৎ বলল, তুমি আমার ওপর অনেক রাগ করেছ শিফা? আমার মুখে সহসা উত্তর জোগাল না। কি বলবো? সে উত্তরের আশা না করেই আবার বলল, তোমার সাথে দুষ্টুমি করতে ভালো লাগে বলে করি। তুমি কিছু মনে করো না। আই অ্যাম সরি। তার গম্ভীর, খানিকটা অনুশোচনায় ভরা থমথমে মুখটা দেখে বুকের ভেতরটাতে কেমন একটা কষ্টের অনুভূতি পাক খেয়ে উঠল। চোখ ভর্তি হয়ে গেল পানিতে। আমি কোনো কথা না বলে এক দৌড়ে দোতলা থেকে নিচে নেমে ছুটে চলে গেলাম। পেছনে থেকে কয়েকবার ডাকল সোহান। শুনলাম না। ঘরে বসেও কিছুক্ষণ কাঁদলাম। কেন কান্না পাচ্ছে জানি না। হয়তো তার সাথে কদিন কথা বলতে পারিনি তাই। কিংবা তার কষ্ট হচ্ছে এটা ভেবে। তবে সবচেয়ে বড় যে সম্ভাবনাটা মাথায় উকি দিচ্ছে, কিন্তু মনে আনতে ভয় হচ্ছে, সেটা হলো, সোহান বলেছে সে মজা করে এসব করেছে। তার মানে কি পুরোটাই মজা? এই যে আকারে ইঙ্গিতে নানা কথা বলে ভালোবাসার কথাটা জানিয়েছে, সেটাও কি মজা? ঘুম ঘুম একটা সকাল। মনে হচ্ছে ঝর্ণার পাশে শুয়ে আছি।
পাশে বড় একটা বেড়াল দিচ্ছে আমায়। মাটির ভেজা ঘ্রাণ আর মিষ্টি একটা ফুলের সুবাস নাকে দোল দিয়ে যাচ্ছে বারে বারে। সুন্দর স্বপ্নটা ভেঙে গেল মায়ের ডাকে। চোখ মেলে দেখি যা দেখছিলাম সেটা বাস্তবের অন্য রূপ। বাইরে বৃষ্টি পড়ছে। টিনের চালে বৃষ্টির এমন রিমঝিম শব্দ হয় জানা ছিল না। এটাকেই ঝর্ণার শব্দ মনে হচ্ছিল। মিষ্টি ফুলের সুবাস বলে যেটা ঠাহর হচ্ছিল সেটা টমেটো পোড়ার গন্ধ। কি অদ্ভুত! মা চলে গেলে জানালাটা খুলে দিলাম। এই বাড়িতে আসার পর এই প্রথমবার বৃষ্টি দেখলাম। ফেব্রুয়ারির বৃষ্টি। শীতটা ধপ করে কমে যেতে যেতেই বৃষ্টির তোড়ে আবার জানান দিয়েছে আজ। রীতিমতো হাত পা কাঁপছে। জানালার ওপাশে একটা বিষণ্ণ সকাল ম্লান আলো নিয়ে উকি দিচ্ছে। বৃষ্টির বেগ খুব বেশি নয়, টিপটিপ করে পড়ছে। ঘাসের আবরণে মাটির দেখা নেই, তবে সোদা গন্ধটা ঠিকই ভেসে আসছে। ইচ্ছে করছে বাইরে চলে যাই, কিন্তু লেপের উষ্ণতা টেনে ধরে রেখেছে বিছানায়। গতকাল থেকে শোভানের কথা ভেবে মন খারাপ। রাতে শুয়ে শুয়ে ভেবে নিয়েছি ওর কথা চিন্তা করা বন্ধ করে দেব। ব্যাপারটা খারাপ দিকে মোড় নেবার আগে এখানেই সমাপ্তি টেনে দিল, আর কোনো সমস্যায় পড়তে হবে না। ছোটবেলা থেকেই ঝামেলা জিনিসটাকে আমি বড্ড ভয় পাই। বরাবর চেষ্টা করি এড়িয়ে যেতে। কি মনে করে যেন সকালবেলাতেই শীতের মধ্যে ঠান্ডা কনকনে পানি দিয়ে গোসল সেরে ফেললাম। কাঁপতে কাঁপতে 1 কাপ চা বানিয়ে বসে গেলাম বারান্দায় টুলে। পাশেই অন্য ভাড়াটেরা কাজকর্ম করছে। আমি কথা কম বলি, এটা সবাই এতদিনে বুঝে গেছে। তাই যেচে অতটা আলাপ করতে আসে না। চায়ের কাপের ধোঁয়ায় চশমাটা ধোয়াটে হয়ে এলো। সেই ঘোলা চশমা দিয়েই হঠাৎ দেখতে পেলাম কেউ একজন ছাতা মাথায় চপচপ শব্দ করে হেঁটে আসছে। অবয়বটা খুব চেনা। সে তো এদিকটাতে কখনো আসে না। সোজা আমার কাছেই এলো সোহান। বলল, আজকে বিকালে ফ্রি আছো? আমার মুখে কথা জোগাল না। মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল আছে। সে বলল, তাহলে বের হবে আমার সাথে। 4টায় রেডি হয়ে বাগানে দাঁড়াবে। কিন্তু বৃষ্টি তো। থাকুক, সমস্যা নেই। আমি বেকুবের মতো তার দিকে তাকিয়ে রইলাম। সে ফেরত গেল তক্ষুনি। কথাগুলো বলার সময় অন্য কোনো দিকে তাকায়নি, যেন আমি ছাড়া আশেপাশে কেউ নেই। সেটা খেয়াল হতেই পাশে তাকিয়ে দেখি শাহিদা চাচি তীব্র সন্দেহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ঢোক গিলে চায়ের কাপে মনোযোগ দিলাম। ঘটনা খারাপ হলো না ভালো বুঝতে পারলাম না, তবে এই কাহিনী কোথায় গড়াবে ভেবে খানিকটা আশঙ্কায় বুকের কোণটাতে হিম ধরে এলো। যদিও তার চেয়েও অনেক বেশি ফুর্তি লাগছে। শোভানের সাথে ঘুরতে যাওয়া যাবে, তাও এইরকম আবহাওয়ায়। সারাটা দিন আর কাটে না। প্রতি মুহূর্ত গুনে গুনে অবশেষে বিকেল হল। 3টা থেকে আমি রেডি হয়ে বসে রইলাম। আমার খুব ভালো জামা নেই। লাল সুতোর কাজ করা টিয়া রঙের একটা জামা, যেটা অনেকদিন পর্যন্ত পরিনি, ভালো লাগতো না বলে আজ সেটাই পরেছি। বাকি কয়েকটা মাত্র ভালো জামা পরে ফেলেছি শোভানের সামনে। ছেলেটা কত স্মার্ট! কত কত ডিজাইনের টি শার্টগুলো পরে। হাতে সবসময় ঘড়ি থাকে। চোখে কালো চশমা ছাড়া বের হয় না। হালকা চাপদারি রেখে দিয়েছে এখন। আরও ভালো লাগে তাতে। কপালের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো কি ভীষণ আদুরে। তার আশপাশে গেলে হালকা মাদকীয় সুগন্ধি কেমন মাতাল করে দিতে চায়। সব মিলিয়ে দেখার মতো। এদিকে আমি, যাকে নিজেরই জঙ্গলি বলতে ইচ্ছে করে। লম্বা চুলগুলো তেল দিয়ে বেনি করে রাখি সবসময়। কোনো দিন পারফিউমের বোতল আমার ঘরে ঢোকেনি। জামাকাপড়ে ডিজাইনের বালাই নেই। সাদামাটার চাইতেও বেশি কিছু।
ফেয়ার এন্ড লাভলি ক্রিমের বাইরে কিছু লাগানো হয় না মুখে। মেকআপের জিনিস পর্যন্ত নেই। আগে বাড়িতে থাকতে কোনো অনুষ্ঠান হলে চলে যেতাম বড় আপুদের কাছে, তাদের জিনিস দিয়ে সাজিয়ে দিত। আমার আগ্রহই ছিল না কোনো দিন। তাই এখন কিনতে না পারার আফসোসও নেই। মোটা ফ্রেমের চশমা কিনেছিলাম চেহারায় একটু সিরিয়াস ভাব আনতে। এখন মনে হচ্ছে এটার জন্যই বয়স 5 বছর বেশি লাগে। শোভানের সাথে হাঁটলে লোকে নিশ্চিত আমাকে তার বড় বোন বলে চালিয়ে দেবে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কোথায় হারিয়ে গিয়েছিলাম। হুঁশ ফিরতেই ঘড়িতে দেখি 4টা বাজতে মিনিট 2 বাকি। শেষবারের মতো আয়না দেখে বের হয়ে গেলাম। বের হতেই দেখি শাহিদা চাচি আর রাহেলা চাচি দুজন আমারই ঘরের দিকে ফিরে বসে ফিসফাস করছে। নিশ্চয়ই আমার অপেক্ষায় ছিল। জিজ্ঞেস করল, সেজেগুজে কোথায় যাচ্ছ? আমি উত্তর তৈরি রেখেছিলাম। বললাম, লাইব্রেরি দেখতে যাচ্ছি। আমাদের এলাকার পাশের এলাকাতেই বড় পাবলিক লাইব্রেরি আছে। সেটার বয়স হয়তো 100-র বেশি। নামকরা বলে সবাই চেনে। আমি অনেকদিন থেকেই যেতে চাইছিলাম। চাচিদের সামনে যাওয়ার কথা বলেও ছিলাম, কিন্তু নিয়ে যাওয়ার হতো কাউকে পাইনি। শাহিদা চাচি বলল, এখন কেন? সোহান ভাই নিয়ে যেতে চাইল তাই। উনার আর সময় হবে না। তোমার মা জানে? উনি না থাকলে আমরাই কিন্তু তোমার গার্জিয়ান। তুমি ছোট মানুষ, ভালোমন্দ বোঝ। জি। মাই আমাকে বলেছে সোহান ভাইয়ের কাছে পড়াশোনা বিষয়ে সাহায্য নিতে। কলেজে ভর্তি হচ্ছি, তাই লাইব্রেরিটা চেনা দরকার। এটাই তো? নাকি আরও কিছু আছে? সত্যি করে বলো। আমরা তোমার ভালোই চাই। এই বয়সে ভুল পথে পা দিও না। না চাচি, সব ঠিক আছে। আচ্ছা যাও। পরের বার কোথাও যাওয়ার আগে আমার থেকে পারমিশন নিয়ে যাবে। জি আচ্ছা চাচি। উনাদের হাত থেকে মুক্তি পেতেই দ্রুত পা ফেলে বাগানে গিয়ে দেখি সোহানও আসছে মাত্রই। কালো জ্যাকেটের কারণে আরও ফর্সা দেখাচ্ছে। চুলগুলো আজই কেটেছে, কেমন বোচা বোচা লাগছে সেজন্য। বৃষ্টি থেমে গেছে দুপুরের আগেই। এখন ঠান্ডা বাতাস দিচ্ছে। আকাশ অবশ্য পরিষ্কার হয়নি। ধূসর মেঘের আড়াল থেকে সূর্যটা অনেক কষ্টে ঘোলাটে আলো ছড়িয়ে যাচ্ছে। শোভানের সাথে সাথে হেঁটে বের হলাম বাড়ির সীমানা থেকে। এই এলাকাটা শহর নয়, আবার গ্রামও নয়। মফস্বলে শহুরে হাওয়া লাগছে। বড় বড় দালান উঠে যাচ্ছে। রাস্তা জুড়ে মানুষের ভিড়। তবুও শহরের মতো ন্যাড়া নয়। গাছপালা আছে ভালোই, তবে মানুষগুলো সব ব্যস্ত। কারো অন্যের দিকে তাকানোর সময় নেই। আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, আজকে সোহান আমাকে নিয়ে কেন বের হলো? হাঁটতে হাঁটতে বেশ কিছুদূর যাওয়ার পর জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? সোহান সামনের দিকে তাকিয়েই উত্তর দিল, যেদিকে দু চোখ যায়। দু চোখ কোনো দিকে যাচ্ছে? বোধহয় নদীর দিকে। আমার খুশিতে লাফিয়ে উঠতে ইচ্ছে হল। নদীটা আসার দিন দূর থেকে দেখেছি। কি সুন্দর টলটলে পানি। ঘাট নৌকায় ভর্তি। ব্রিজ হয়নি বলে পারাপার নৌকা দিয়েই করতে হয়। কিন্তু সেটা তো দূরে। চলো রিকশা নেই। আমরা পৌঁছে দেখি বাতাসের জন্য কয়েকটা নৌকায় পাল তুলে দিয়েছে। কত রং বেরঙের পাল। সুন্দর সুন্দর ছয়ওয়ালা নৌকা। যেন ওজন নেই কোনো। পানির ওপর দিয়ে ভাসছে সব। মনটা খুব ফুরফুরে হয়ে গেল। সোহান বলল, নৌকায় উঠবে? ওপারে যাব? না, শুধু ঘুরব। আচ্ছা। আমরা ছোট দেখে একটা নৌকা নিলাম।
শুধু আমরা দুজন উঠলাম। আজ বৃষ্টির জন্য মানুষজন কম, নইলে একা একটা নৌকা পেতাম না। সোহান আমাকে হাত ধরে যত্ন করে তুলে দিল, বসল আমার পাশেই। নৌকা চলতে শুরু করল। নদীর পানি আজ একটু বেড়েছে বৃষ্টিতে, স্রোতও আছে ভালোই। মাছ নদীতে যেতেই মনে হলো বাতাসে উড়ে যাব, সাথে মনটাও উড়ে চলে যাবে কোথাও। নৌকার সাথে কয়েকটা জড়ানো কচুরিপানাও চলছে। দূরে সবুজ গ্রাম দেখা যাচ্ছে। পশ্চিম আকাশে মেঘ সরে শেষ বিকেলের হালকা রোদের আভাস দেখা দিয়েছে। তার মাঝেই 4 রঙের রংধনু উঠেছে। এত স্পষ্ট রংধনু আমি জীবনে দেখিনি। মাথার ওপর দুটো চিল পাল্লা দিয়ে চক্কর দিচ্ছে। ঠান্ডা বাতাসে আমার ঠোঁট কাঁপছে তিরতির করে। শোভানের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। কেন যেন মনে হলো মরে যাই। এই কয়েকটা মুহূর্ত কি কোনোভাবে আটকে রাখা যায় না? পৃথিবীটা থামিয়ে দেয়া যায় না কয়েক শতাব্দীর জন্য? আমি শোভানের হাতটা শক্ত করে ধরে ফেললাম। সে ফিসফিস করে বলল, এই দেখছ স্নিগ্ধ প্রকৃতি, এত রং, এত রূপ, সবকিছু শুধু তোমার মুগ্ধ দৃষ্টির জন্যই সুন্দর হয়েছে। পৃথিবীটা কেন সাজে জানো? এই মানুষকে দেখানোর জন্যই। ওরা কালে কালে এভাবে সাজছে, নতুনত্ব কিছু নেই। সব সৌন্দর্য নতুন হয়ে ধরা দেয় মানুষের চোখে। চোখ ভরে দেখে নাও। জানি তুমি প্রকৃতি ভালোবাসো। আমি যতটা পারি তোমাকে দেখাবো। কথা দিলাম। তোমার মুগ্ধ চোখ দুটো বড় ভালো লেগে গেছে যে। চলবে।